মরুভূমির পাশেই সিন্দুরপুর নামের এক গ্রাম ছিল, যেখানে ছোট, মেজ আর বড় নামের 3 ভাই ছিল। 3 ভাইয়ের হাতেই জাদু ছিল। ছোট খুব ভালো চা বানাতো। গ্রামে ওর চায়ের দোকান ছিল। গ্রামের লোক বাড়িতে চা খেয়ে এসেও ছোটর দোকানে চা খেতে আসতো। মেজর সিঙ্গারার দোকান ছিল। ও খুব সুস্বাদু সিঙ্গারা বানাতো। সেরকমই বড় চাটের দোকান লাগাতো। ওর হাতের আলুর টিক্কি খেয়ে লোক আঙুল চাটত। একবার গ্রামে বিশাল বড় দুর্ভিক্ষ হলো। সব ফসল খারাপ হয়ে যায়। গ্রামের লোকেদের হাতে টাকাই ছিল না। এই কারণে ছোট, মেজ আর বড়র ব্যবসা লসে চলতে লাগলো। দাদা, এমন যদি চলতে থাকে শীঘ্রই না খেয়ে আমরা মরবো। আমাদের তো নিজেদের ব্যবসা ছাড়া রোজগারের আর কোনো উপায়ও নেই। এখন একটাই রাস্তা আছে, মরুভূমি পার করে শহরে চলো। কি মূর্খের মতো কথা বলছিস? জানিস না মরুভূমিতে বছরের পর বছর ধরে একটা প্রেতাত্মা ঘুরে বেড়ায়, যে রূপ বদলাতে পারে। গত 20 বছরে আমাদের গ্রামে কেউ মরুভূমিতে পার করে ওই শহরে কোনোদিন যায়নি। তোরা কি সেটা জানিস না? দাদা, এখন আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। একবার আমাদের মরুভূমি পার করার চেষ্টা তো অবশ্যই করা উচিত। ঠিক বলেছ। প্রেতনির সঙ্গে মোকাবিলা করার প্রস্তুতি নিয়েই আমরা যাব। 3 ভাই খাবার দাবার, হনুমানজির মূর্তি আর যজ্ঞের ছাই নিয়ে মরুভূমির দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। 1, 2, 3, 4 আমরা 3 জন। কিন্তু তাহলে আমাদের সাথে এই 4 নম্বর ছায়াটা বা কার? আমি আগেই বলেছিলাম মরুভূমিতে না আসতে। এখন পালাও এখান থেকে, পালাও। 3 জন ভাই পেছনে না তাকিয়ে অনেকক্ষণ দৌড়তে থাকে। ছোট হাঁপিয়ে পড়ে। আমি হাঁপিয়ে গেছি, আর দৌড়াতে পারছি না। এখন আমাদের পেছনে আর নেই, আমরা থামতে পারি। মেজ নিজের পকেটে হাত দিয়ে বলে, হনুমানের মূর্তি আর যজ্ঞের ছাই কোথায় গেল? ছোট আর বড় নিজেদের পকেটে হাত দেয়। ওদের পকেটেও মূর্তি আর ছাই ছিল না। মনে হয় দৌড়ানোর সময় মূর্তি আর ছাই আমাদের পকেট থেকে পড়ে গেছে। তখনই ওরা 3টে পেতনির আওয়াজ শুনতে পায়। ওরা পেছনে ঘুরে দেখল, বালিতে অর্ধেক ডোবা পেতনি জোরে জোরে হাসছিল। যেই এই মরুভূমিতে এসেছে, এই বালিতেই সমাধি হয়েছে। এইটুকু বলে পেতনি উধাও হয়ে যায়। কোথায় চলে গেল? আমি বলেছি এখনো সময় আছে, ফিরে চলো। পেতনিটা সারাক্ষণ আমাদের পেছনে আছে। চলো ফিরে যাই। বড় কথা বলতে বলতেই পেতনি ওকে বালির মধ্যে টেনে নেয়। বড়দা কোথায় চলে গেল? পেতনিটা আমাদের টেনে বালির মধ্যে নিয়ে যাবে। বালিতে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। ওই দেখো, একটা গাছ আছে। ছোট আর মেজ একটা শুকনো গাছ দেখতে পায়। দুজনেই ভাবলো, ওরা যদি ওই গাছে উঠতে পারে তাহলে পেতনির থেকে বাঁচতে পারবে। ওরা দুজনে গাছে উঠে বসে পড়ে। বড়দা কোথায় চলে গেল? দাদা, পেতনিটা কি ফিরে আসবে? আমি জানি না, শুধু হনুমান চালিসা জপতে থাকো। কিছুক্ষণ পর পেতনি বালি থেকে বেরিয়ে এলো। গাছে বসে কি বাঁচতে পারবি? পেতনিটা হাত দিয়ে গাছ উপড়ে ফেললো আর মাটিতে ফেলে দিল। ছোট আর মেজ পড়ে যায়। মেজ উঠে পালিয়ে যায়, কিন্তু ছোট উঠতে পারে না। আর পেতনি ছোটর পা ধরে ওকেও বালির ভেতরে টানতে শুরু করে। দাদা বাঁচাও! মেজ এসে ছোটর হাত ধরে ফেলে। পেতনি ছোটকে বালির ভেতরে টানছিল আর মেজ পুরো শক্তি দিয়ে ওকে বাইরে টানছিল। দাদা, আমাকে ছেড়ো না! পেতনিটা ছোটকে ছেড়ে দেয়। ও বালি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু পেতনিটা মেজকে টেনে বালির ভেতরে নিয়ে যেতে থাকে। এবার ছোট মেজর হাত ধরে আর ওকে বালি থেকে বাইরে টানতে শুরু করে দেয়। ছোট, যাই হোক, আমাকে যেন ছাড়িস না। পেতনির শক্তির কাছে ছোটর শক্তি কম হয়ে যায়। ও মেজর সাথে নিজেও ভেতরে ঢুকতে থাকে। শেষে মেজর হাত ছোটকে ছেড়েই দিতে হয়। পেতনিটা আমার 2 দাদাকে নিয়ে গেল। আমি ওদের ফিরিয়ে আনবই। ওই পেতনি, আমি তোকে ছাড়বো না।
কিছুক্ষণ পর সকাল হয়। ছোট পায়ের ছাপ দেখে হনুমানের মূর্তি আর যজ্ঞের ছাই খুঁজতে শুরু করে। এই জায়গায় আমাদের 3 ভাইয়ের পায়ের ছাপ আছে। মূর্তি আর ছাই এখানেও কোথায় পড়েছে নিশ্চয়। ছোট সারা দিন মূর্তি আর ছাই খুঁজতে থাকে। অবশেষে সন্ধেবেলা ও একটা মূর্তি আর ছাইয়ের একটা প্যাকেট খুঁজে পায়। যখন রাত হয় তখন ও শুকনো গাছটার কাছে গিয়ে বসে পড়ে। ও দূর থেকে মেজোকে আসতে দেখে। ছোট, আমি বেঁচে আছি, চল আমরা শহরের দিকে যাই। ছোট মেজোকে ধরে ছাইয়ের প্যাকেট ওর মুখে দিয়ে দেয়। ছাই ভেতরে যেতেই মেজো পেতনিতে বদলে যায়। আমি জানতাম তুই রূপ বদলাতে পারিস। ছোট হনুমানের মূর্তিটা পেতনির নাভিতে ছোঁয়ায়। পেতনি জ্বলে ছাই হয়ে যায়। পেতনি মরতেই বড় আর মেজো সহ আরো অনেক লোক বালি থেকে বেরিয়ে আসে, যাদের পেতনি নিজের সাথে নিয়ে গেছিল। 3 ভাই নিজেদের গলা জড়িয়ে ধরে আর শহরের দিকে রওনা হয়। শহর পৌঁছেই ছোট চায়ের দোকান খোলে, মেজো সিঙ্গারার আর বড় চাটের দোকান খোলে। শহরের লোকেদের ওদের হাতের খাবার খুব পছন্দ হয়। কয়েক বছরের মধ্যেই ওরা খুব বড় লোক হয়ে যায়। এক গ্রামে ছোট নামের একটা গরিব ছেলে থাকতো। ছোট নিজের মায়ের কাছে সবসময় একটা ক্যারাম বোর্ড চাইতে থাকতো। মা, আমায় একটা ক্যারাম কিনে দাও না। বাবু, এখন তোমার ক্যারাম খেলার বয়স নয়। পাশের বাড়ির নিধি তো আমারই বয়সী, আর ও তো সারাদিন নিজের বন্ধুদের সাথে ক্যারাম খেলে। ও অনেক বড়লোক ঘরের মেয়ে। বড়লোক বাড়ির বাচ্চাদের ছোটবেলা অনেক দিন চলে, আর গরিব বাচ্চাদের ছোটবেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ তাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। মা, ছোট বেল নয়, শুধু একটা ক্যারাম বোর্ডই চাইছি। বললাম তো দিতে পারবো না। ছোট হতাশ হয়ে নিধির বাড়ি গেল। নিধি, আমি কি তোমার সাথে একটু ক্যারাম খেলতে পারি? তোর এত যোগ্যতা নেই যে তুই আমার সাথে ক্যারাম খেলবি, যা এখান থেকে। ছোট গ্রামের বাইরে জঙ্গলের দিকে চলে গেল আর একটা গাছের নিচে বসে কাঁদতে থাকলো। কেউ আমায় ক্যারাম খেলতে দেয় না, মাও দেয় না, নিধিও দেয় না। আমি আমার সময় কি করে কাটাবো? ওই গাছে একটা ডাইনি থাকতো যে মানুষ খেত। ডাইনি ছোটর গোটা পরিস্থিতি বুঝে নিল। ও একটা সুন্দর মহিলার রূপ ধারণ করলো আর ছোটর সামনে একটা ক্যারাম বোর্ড নিয়ে এলো। শুনো, তুমি কাঁদছো কেন? আমার শুধু একটা ক্যারাম বোর্ডই চাই। এই নাও, আমি এখানে পাশেই থাকি। তুমি কি আমার বাড়ি গিয়ে আমার সাথে গেম খেলবে? ছোট এত ভালো ক্যারাম বোর্ড আগে কখনো দেখেনি। সে তখনই খেলার জন্য হ্যাঁ করে দিল। ডাইনি ছোটকে একটা বাড়িতে নিয়ে গেল। তুমি এখানে বসো আর গুটি সাজাও, আমি এক্ষুনি আসছি। ডাইনি ছোটকে বাড়িতে রেখে বাইরে বেরিয়ে আসে। এ তো খুব সহজেই আমার জালে ফেসে গেল। একে আমি এক্ষুনি কাঁচা চিবিয়ে খেতে পারি, কিন্তু আমি সেটা করব না। এই সাহায্যে আমি গ্রামের আরো লোকদের এখানে ডেকে পাঠাবো, আর তারপর বসে বসে খাবো। ডাইনি মহিলা রূপ ধারণ করে ছোটর কাছে চলে আসে আর বলে, তুমি এই ক্যারামটাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো আর বন্ধুদের সাথে খেলতে পারো, কিন্তু একটা কথা বিশেষভাবে খেয়াল রেখো, এই ক্যারাম বোর্ড ভাঙে না যেন। আপনি চিন্তা করবেন না, আমি এর ওপর কোনো দাগও হতে দেব না। ডাইনি ক্যারাম বোর্ডে নিজের শক্তি ঢুকিয়ে দিয়েছিল। এবার যেই ক্যারামে হারবে সে আমার গোলাম হয়ে যাবে আর জঙ্গলের দিকে চলে আসবে। তারপর আমি তাকে অচারে কামড়ে খেয়ে নেব। ছোট যখন ক্যারাম নিয়ে গ্রামে পৌঁছায় তখন গ্রামের সব লোক সেটা দেখতে থাকে অবাক হয়ে। তারা এত ভালো ক্যারাম বোর্ড কখনো দেখেনি। আমি কি তোমার সাথে ক্যারাম খেলতে পারি? আমি তোমাকে যেটা বলেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। ঠিক আছে, খেলতে পারো। নিধি ক্যারাম গেমে হেরে গেল। হারার পর তার ব্যবহার হঠাৎ বদলে গেল। না সে কিছু বলছিল না কিছু শুনছিল। নিধি, বাবা তোর জন্য মিষ্টি নিয়ে এসছে, খাবি নাকি? নিধি বিনা উত্তর দিয়ে সোজা ঘরে ঢুকে গেল। এর আবার কি হলো? নিধি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে একটা স্বপ্ন দেখতে পেল। আয় আমার বাচ্চা, আয় আমার কাছে জঙ্গলে, আমি তোর অপেক্ষা করছি। আমার পেটে যাওয়াই এখন তোর ধর্ম।
নিধি রাত 2টোর সময় হঠাৎ বিছানা থেকে উঠে পড়ল আর হাঁটতে লাগলো। নিধির গ্লাসে ধাক্কা খেলো। গ্লাসের আওয়াজ শুনে নিধির মা জেগে গেল। নিধি কোথায় যাচ্ছে এত রাতে? নিধি, নিধি, তুই কি শুনতে পাচ্ছিস না? নিধির মা নিধির হাত ধরে টেনে নেয়। নিধি রেগে গিয়ে লাল চোখ দিয়ে নিজের মায়ের দিকে তাকালো আর নিজের মাকে তুলে দেওয়ালে ঠুকে দিল। নিধির মা নিধিকে ডাকতেই থাকলো, কিন্তু উঠতে পারল না। আর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেল। সকালে নিধির মা যখন জ্ঞান এলো তখন সে সারা ঘরে নিধিকে খুঁজছে। নিধি, নিধি, তুমি কোথায়? নিধি। নিধির মা ছোটুর বাড়ি গেল। ছোটু, তুই কি নিধিকে দেখেছিস? ও রাতে জঙ্গলের দিকে চলে গেছিল। আমার একটাই মেয়ে, ওকে খুঁজতে একটু সাহায্য কর না। কাঁদবেন না আন্টি, আমি আপনাকে সাহায্য করব। চলুন জঙ্গলে গিয়ে ওকে খোঁজা যাক। ছোটু নিধির মার সাথে জঙ্গলে যায়। ওরা বাড়ির ভেতর থেকে নিধির কান্নার আওয়াজ পায়। এটা তো ওই আন্টির বাড়ি যে আমায় ক্যামেরাম দিয়েছিলেন। ছোটু লুকিয়ে দেখল ডাইনি নিধিকে একটা থামের সাথে বেঁধে রেখেছিল। নিধির কপালে একটা লম্বা কালো টিকা ছিল আর গলায় হাড়ের মালা। তুই ক্যারাম বোর্ড থেকে পাওয়া প্রথম শিকার, তাই তোকে খাওয়ার আগে তোর একটু মাংস দেবতাকে বলি দেব। ওই ক্যারাম আমি ছোটুকে দিয়ে অনেক বড় রিস্ক নিয়েছি, কিন্তু ওই ক্যারামে আমার জীবন রয়েছে। যদি ওই ক্যারাম ভেঙে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। কিন্তু ওই বোকা ছোটুটা এই ব্যাপারে কিচ্ছু জানে না। এবার তোকে মারার সময় এসে গেছে। ছোট বুঝে গেছিল যে আন্টির কাছ থেকে যে ক্যারাম সে নিয়েছিল সেই আন্টি ডাইনি ছিল। ছোট তখনই নিজের বাড়ির দিকে দৌড়লো। ছোট, তুমি কোথায় যাচ্ছ? আপনি নিধির খেয়াল রাখুন, আমি ক্যারাম বোর্ড ভাঙতে যাচ্ছি। ডাইনি ছুরি ওঠালো আর নিধির গলা কাটার জন্য প্রস্তুত হলো। ভয় পাচ্ছিস তুই? হ্যাঁ, ছাগলকে বলি পেছন দিক থেকে দেয়, তাই আমি তোর গলা সামনে থেকে নয় পেছন থেকে কাটবো রে। ভয় পাস না। ডাইনি নিধির গলা কাটতে যাচ্ছিল, তখনই ওদিকে বাড়িতে ছোট ক্যারাম বোর্ড ভেঙে ফেললো। ক্যারাম ভেঙে যেতেই ডাইনি মরে গেল।